তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির ঐতিহাসিক শপথ, ছিলেন বাংলাদেশ সহ প্রতিবেশীদের সরকার প্রধানরা। শরণার্থী শিবিরে 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় নিরাপত্তা পরিষদে বৈঠক চায় ফিলিস্তিন, নির্লিপ্ত ইসরায়েল। পশ্চিমা অবরোধেও থামেনি ইরান, চাবাহারে গড়ে উঠছে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ স্পেস সেন্টার। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দ্বিধাদ্বন্দ্ব আর অনিশ্চয়তা কাটিয়ে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধান সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের শপথ নেন নয়া মন্ত্রিসভার সদস্যরা। স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ভারতীয় জনতা পার্টি বিজেপির শীর্ষ নেতা মোদীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের শপথের আয়োজনে বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের কেউ উপস্থিত ছিলেন না। আমন্ত্রিত অতিথির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল সহ ভুটান, মৌরিতানিয়া, সিসিলির সরকার প্রধানরা। মোদীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাডকারি মন্ত্রী হিসেবে শপথ নিলেও বাদ পড়েছেন স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানে। এর আগে শনিবার মন্ত্রিসভার পদ বন্টনের বৈঠক করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। সিদ্ধান্ত হয় নতুন সরকারের মন্ত্রিসভায় 4টি মন্ত্রণালয় পাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড পাবে 2টি মন্ত্রণালয়। কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় শপথের অনুষ্ঠানস্থল ও আশপাশে। মোতায়েন ছিল 5টি আধা সামরিক সংস্থা, এনএসজি, কমান্ডো এবং ড্রোনের নজরদারি। নো ফ্লাই জোন ঘোষণা করা হয় রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা জুড়ে। এতে শুধু বিমান নয়, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানোয় নিষেধাজ্ঞা দেওয়া হয়। গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বলেছেন, চলমান মানবিক বিপর্যয় বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে নৃশংস হামলার পক্ষে সাফাই দিয়েছে ইসরায়েলের সেনা সদর, বলেছে হামলা হয়েছে জিম্মি উদ্ধারের জন্য। বিস্তারিত হিজল জোবায়েরের রিপোর্টে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলায় 2 শতাধিক প্রাণহানির ঘটনায় জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ব্যাপারে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন তিনি। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে চলমান আগ্রাসন বন্ধ ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করার লক্ষ্যে জরুরি পরিষদের এ বৈঠক চান মাহমুদ আব্বাস। তার মতে, গাজা ও পশ্চিম তীরে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা ঠেকাতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় ইসরায়েল এই নীরবতা ও যুক্তরাষ্ট্রের সমর্থন পুঁজি করে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ওই বিমান হামলায় অন্তত 210 জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় 4 শতাধিক মানুষ। ইসরায়েল বলছে, মূলত জিম্মিদের উদ্ধারে ওই হামলা চালানো হয়। সেদিন হামলা চালিয়ে নুসাইরাতের 2টি স্থান থেকে 4 জিম্মিকে উদ্ধারের কথা জানিয়েছে তারা। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, শরণার্থী শিবিরের 2টি ভবন থেকে সুস্থ অবস্থায় ওই 4 জিম্মিকে উদ্ধার করে সেনারা। এখনও গাজায় 120 ইসরায়েলি জিম্মি দশায় আছেন, তবে এরই মাঝে তার মধ্যে 43 জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা ইসরায়েলের। এদিকে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো জানিয়েছে, শনিবারের হামলায় নুসাইরাত শরণার্থী শিবিরে থাকা বেশ কয়েক জিম্মির প্রাণহানি হয়। শরণার্থী শিবিরে এ ধরনের ভয়াবহ হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তারা বলছে, এতে করে কেবল গাজার বেসামরিক মানুষই নিহত হচ্ছে না, জিম্মিদেরও জীবন সংশয় দেখা দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরাকের খাজের উদ্বাস্তু শিবিরে অমানবিক পরিস্থিতির মুখে পড়েছে পানিসহ নিত্যদিনের মৌলিক সুযোগ বঞ্চিত পরিবারগুলো। অপুষ্টিসহ নানান শারীরিক জটিলতায় চরম উদ্বেগজনক অবস্থা শিশুদের। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মানবিক সংস্থাগুলো ওই উদ্বাস্তু শিবিরে দীর্ঘদিন ধরে সাহায্য বন্ধ রাখায় পরিস্থিতি ক্রমেই মানবেতর দিকে এগুচ্ছে। বাড়ছে উদ্বাস্তুদের জীবন বিপন্নের আশঙ্কা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
উত্তর ইরাকের ৪টি শিবিরের একটি খাজের উদ্বাস্তু শিবির ২০১৪ সালে বাস্তুচ্যুতদের জরুরি সেবা এবং মানবিক সহায়তা দানে প্রতিষ্ঠিত হয় এই ক্যাম্প। প্রায় ৩০,০০০ বাস্তুচ্যুত লোককে আশ্রয় দিতে কয়েকবার প্রসারিত করা হয়। বর্তমানে শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলো পানি এবং অন্যান্য সুযোগ সুবিধার অভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। নিয়মিত জীবনে ফিরে যেতে আর্জি জানাচ্ছে তারা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইরাকে এখনও ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। নিরাপত্তাহীনতা, জীবিকার অভাব এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির কারণে এসব লোকজন ঘরে ফিরতে পারছে না। প্রায় ৬৪০টি পরিবার এখনও খাজের ক্যাম্পে অবস্থান করছে। ৩ থেকে ৪ বছর আগে ক্যাম্পে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশের মানবিক সংস্থাগুলোর সহায়তা বন্ধ করে দেওয়ার কারণে উদ্বাস্তুদের জীবন আরও বিপন্ন হয়ে পড়ে। ক্যাম্পে শিশুদের অবস্থা আরও উদ্বেগজনক। ইতোমধ্যে অনেক শিশুই অপুষ্টির কারণে নানা রোগে ভুগছে। এছাড়া শিক্ষার অধিকার এবং নিরাপদ আবাসস্থল থেকে বঞ্চিত হচ্ছে এসব শিশু। আমি ২০১৬ সালে খাজের ক্যাম্পে এসেছিলাম। তখন সবেমাত্র ক্যাম্পটি উদ্বাস্তুদের জন্য খোলা হয়েছিল। এখন আমি বড় হয়েছি, আমি শিবির ছেড়ে যেতে চাই, কিন্তু আমার কাছে আমার বাড়ি শনাক্তকারী কোনো নথি নেই। যখন আমি জন্মেছিলাম আমার বাবা মারা যান। আমি একা নই যে এ সমস্যার সম্মুখীন। আমরা আইডি কার্ড পেতে বেশ লড়াই করছি, যাতে এ শিবির থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করতে পারি। এবছর আগামী জুলাই মাসের শেষের দিকে কুর্দি অঞ্চলের সমস্ত উদ্বাস্তু শিবির বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের মন্ত্রণালয়। বাস্তুচ্যুতদের নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় তারা। গত কয়েক বছরে সারা দেশের ১৭০টির মধ্যে ১৪৪টি উদ্বাস্তু শিবির বন্ধ করে দেয় ইরাক সরকার। ইফাত জাহান, বাংলাভিশন। দক্ষিণ চীনের গুয়াংজু জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বর্ষণের পর বন্যায় আটকে পড়েছেন অনেক বাসিন্দা। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ভূমিধসও হয়েছে কিছু এলাকায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ চীনের গুয়াজিং ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভারী বর্ষণে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট। বন্যায় প্লাবিত অঞ্চলগুলোতে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। শনিবার সকালে ভারী বর্ষণের কারণে ২২ শহরের পার্বত্য ন্যাপো কাউন্টিতে একাধিক ভূমিধস হয়। এতে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেরামতের উদ্যোগ নেয় সেখানকার স্থানীয় সড়ক রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ। শনিবার বেহাই শহরের কেন্দ্রস্থলে চীনের ন্যাশনাল কলেজের অ্যাডমিশন টেস্ট চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে ড্রেনেজ পাম্প দিয়ে রাস্তা থেকে পানি সরায় পৌরকর্মীরা। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অবিলম্বে সাড়া দেয় পৌর কর্তৃপক্ষ। শুক্রবার রাতে প্রবল বৃষ্টির কারণে বন্যায় কিনঝো শহরের লিংশান কাউন্টিতে একটি দোতলা বাড়িতে ৭ শিশুসহ আটকা পড়ে ১৩ জন। আটকা পড়াদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকারীরা। পরে তাদের রাবার বোটের মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইফাত জাহান, বাংলাভিশন। চলতি বছরের মে পর্যন্ত উইঘুর অধ্যুষিত চীনের জিনজিয়াং প্রদেশ থেকে ইউরোপে চলাচল করেছে প্রায় ৬,৫০০ মালবাহী ট্রেন। আর চীনের বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপগামী মালবাহী ট্রেনের এই আসা যাওয়া এরই মধ্যে ৯০,০০০ ছাড়িয়ে গেছে। ইউরোপ ও এশিয়া জুড়ে বড় পরিসরে ছড়িয়ে পড়া চীনের এই রেল নেটওয়ার্ক বাড়তি গতি সঞ্চার করেছে অর্থনীতিতে। বিস্তারিত হিজল জুবাইরের রিপোর্টে। উইঘুর অধ্যুষিত চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশ থেকে ইউরোপে মালবাহী ট্রেনের যাতায়াত ব্যাপক হারে বাড়ছে। এতে করে সারা দেশের সাথে সাথে উত্তর পশ্চিমাঞ্চলের এই প্রদেশের অর্থনীতিতেও নতুন করে গতি সঞ্চার হচ্ছে। চলতি বছর প্রথম ৫ মাসে প্রদেশের হরগোস ও এলাশেঙ্কু বন্দর দিয়ে ইউরোপে বিভিন্ন পণ্যের ৬,৪০০-র বেশি চালান আনা নেয়া করা হয়েছে। হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই অঞ্চলের রেল সেবাদাতা প্রতিষ্ঠান উরুমচি গ্রুপ কোম্পানি লিমিটেড একথা জানিয়েছে। উরুমচির বরাত দিয়ে রবিবার চীনের সংবাদ সংস্থা সিসিটিভি প্লাসের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে প্রতিদিন ২০টিরও বেশি ট্রেনের চালান হরগোস বন্দর দিয়ে যাওয়া আসা করছে। এলাশেঙ্কু বন্দর দিয়েও বাড়ছে মালবাহী ট্রেনের চলাচল। এখান থেকে ১১৮টি রুটে চলছে পণ্য পরিবহনের কাজ।
খবরে বলা হয়, চলতি বছরের মে পর্যন্ত চীন ও ইউরোপের মাঝে মালবাহী ট্রেনের মোট চলাচল 90,000 ছাড়িয়েছে। ইউরোপের 25টি দেশের 223টি শহরে পণ্য আনা নেয়ার কাজ করছে এসব ট্রেন। এছাড়া এশিয়ার 11টি দেশের শতাধিক শহরে ট্রেনে পণ্য পরিবহনের এই কর্মযজ্ঞ চলছে। সব মিলিয়ে ইউরেশিয়ান প্রদেশের প্রায় পুরোটা জুড়েই ছড়িয়ে পড়েছে চীনের এই নেটওয়ার্ক। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নিষেধাজ্ঞার মতো কৌশলী অস্ত্রের ব্যবহারে ইরানের উন্নয়ন অগ্রগতি আটকানোর চেষ্টায় যুগ যুগ ধরেই অগ্রণী ভূমিকা রেখে আসছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা মিত্রদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের এই চেষ্টা আংশিক সফলতা পেলেও দমেনি ইরান। বাধা বিপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাওয়া ইরান খুব শিগগিরই তাদের স্পেস সেন্টারের নির্মাণ শেষ হওয়ার সুখবর দিবে, যা হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্পেস সেন্টার। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বর্তমান বিশ্বে পশ্চিমা ও তাদের মিত্রদের পরোয়া না করে সদর পেটিকে আছে ইরান। দূতাবাসে হামলা, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা সহ নানা ঘটনার মাঝে এবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে দেশটি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চাবাহারে গড়ে উঠছে অত্যাধুনিক এক স্পেস স্টেশন। এখান থেকেই ইরান রাখতে পারবে বিস্তৃত আকাশসীমার উপর সাবধানী নজর। সম্প্রতি ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, স্পেস স্টেশন নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইসা জারিপুর। তার দেয়া ভাষ্য অনুসারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্রের মালিক হতে যাচ্ছে ইরান। এরই মধ্যে শেষ হয়েছে স্পেস স্টেশনটির প্রথম ধাপের 56% নির্মাণ কাজ। মহাকাশকে কৌশলগত সুবিধার অংশ হিসাবে দেখে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি আন্তর্জাতিক পরিমণ্ডল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখে। ইরানের রেভলিউশনারি গার্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই মহাকাশ কর্মসূচি। শত্রুর উপর নজর রাখতে এখান থেকেই হয়তো উড়ানো হবে সামরিক কোনো উপগ্রহ। প্রায় 14,000 হেক্টর জায়গা নিয়ে নির্মিত চাবাহার স্পেস সেন্টারটি ইরানের মহাকাশ কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এই মহাকাশ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে মূলত বেসামরিক গবেষণা কাজের জন্য। এখান থেকে বিভিন্ন ধরনের মহাকাশযান উৎক্ষেপণ, স্যাটেলাইট উৎক্ষেপণ সহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করবে দেশটির প্রশাসন। সবকিছু ঠিক থাকলে কেন্দ্রটি চালু হবে 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তবে এটিই ইরানের একমাত্র মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র নয়। দেশটির প্রথম স্পেসশিপ লঞ্চ সেন্টারের নাম ইমাম খোমেনি ন্যাশনাল স্পেস সেন্টার। 2017 সালে উদ্বোধনের পর থেকেই দেশটির মহাকাশ গবেষণা প্রচেষ্টায় পালন করে আসছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি বিভাগ হচ্ছে ইরানি স্পেস এজেন্সি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এলিট ফোর্স বিপ্লবী গার্ডের মাধ্যমে মহাকাশ কর্মসূচি নিয়ন্ত্রণ করে ইরান। দেশটির সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ইরান। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। সবসময় এমন দাবি করে এসেছে ইরান। তবে নিজস্ব স্বার্থেই স্যাটেলাইট ও রকেট প্রযুক্তি উন্নত করতে চায় দেশটি। প্রযুক্তিগত সহায়তা নিয়ে পাশে আছে উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার মতো পশ্চিমা বিরোধী শক্তি। নতুন স্পেস সেন্টার শুধু বেসামরিক কাজে ব্যবহার হবে এমনটা বলা মুশকিল। হয়তো এর মাধ্যমে মহাকাশে ক্ষমতার দৌড়ে ইরান জানান দেবে নিজের অবস্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।